আচ্ছা আচ্ছা আচ্ছা, কত কাহিনী! মানে আমার জীবনটা মানে এরা এইভাবে জীবন জীবন সব শেষ করে ফেলবে। আসসালামু আলাইকুম। চতুর্থ সেমিস্টার ডিসি মেশিনের একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আমি একটু দেখবো যে আমার কথাগুলো তোমরা সকলে শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা। কি সমস্যা? হুম? হুম। তোমরা আমাকে জানাও যে তোমরা আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। আমি লাইভটা একটু আমাদের পেইড গ্রুপে শেয়ার করে দিই। বাইতুল মামুন, ওয়ালাইকুম আসসালাম। আমাকে শুধু জানাও যে আমার কথাগুলো কি শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা। ইমরান আহমেদ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, তোমরা ইতিমধ্যে অনেকেই চলে এসেছো। ওকে, আমরা আর দেরি করব না, এখন ক্লাস স্টার্ট করব। অর্ণব হাসান, ওয়ালাইকুম আসসালাম। অল ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। দেখো, আজকের অধ্যায়ে যেটা সেটি হচ্ছে সেল ও ব্যাটারি। এটা হচ্ছে প্রথম অধ্যায়, হ্যাঁ, প্রথম অধ্যায় সেল ও ব্যাটারি। এবং প্রথম অধ্যায়ের পার্ট 1 নিয়ে আজকের এই ক্লাস। দেখো, আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করতেছি বা করব সেটা হচ্ছে সেল ও ব্যাটারি নিয়ে, হ্যাঁ, সেল ও ব্যাটারি নিয়ে। তো শুরুতেই আসি, সেল জিনিসটা কি এটা দেখো একটু। সেল, সেলটা আসলে কি দেখো। সেল বলতে কি বুঝি আমরা? সেল কি জানি? সেল বলতে আমরা কি বুঝি? দেখো, আমরা কেমিস্ট্রিতে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া দেখেছি, তাই না? বিভিন্ন রাসায়নিক রিয়াকশন দেখেছি। তো এই যে রাসায়নিক বিক্রিয়াগুলো থেকে যদি আমরা একটা কেমিক্যাল এনার্জি তৈরি করতে পারি বা রাসায়নিক শক্তি তৈরি করতে পারি, আর সেই শক্তিটাকে যদি আমরা বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করতে পারি, এবং সেই বৈদ্যুতিক শক্তিটা হতে হবে অবশ্যই ডিসি। কি হতে হবে? ডিসি হতে হবে। ডিসি হবে কেন? এটা হচ্ছে ডিরেক্ট কারেন্ট, তাই না? ডিসি কি? ডিসি হচ্ছে
ডিরেক্ট কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট। সো সেল থেকে সরাসরি আমাদের ডিসি ভোল্ট উৎপন্ন হবে। আমরা বলতে পারি সেল হচ্ছে এটি একটি এমন একক ইউনিট বিশিষ্ট ডিভাইস, এটি একটি এমন একক ইউনিট বিশিষ্ট ডিভাইস যা থেকে রাসায়নিক শক্তি হতে বৈদ্যুতিক শক্তি পাওয়া যায়, যা হতে রাসায়নিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি পাওয়া যায়। ওকে, তাহলে তাই হচ্ছে আমাদের কি সেল। ওকে, এবং যে বৈদ্যুতিক শক্তিটা আমরা পাবো সেটি হচ্ছে ডিসি কারেন্ট, ডিসি ভোল্টেজ পাবো। হ্যাঁ, ডিরেক্ট কারেন্টের একটা ভোল্টেজ পাবো। ওকে, আচ্ছা, তো এবার আসো ব্যাটারি জিনিসটা কি। ব্যাটারি, ব্যাটারি ব্যাটারি সম্পর্কে তোমরা সকলেই জানো। ব্যাটারি তোমাদের আশেপাশে মোটামুটি সব জায়গায় আছে। যেমন তোমার হয়তো ফোনের মধ্যে অবশ্যই ব্যাটারি আছে, তোমার বাসায় যদি আইপিএস ইউপিএস থেকে থাকে সেখানে ব্যাটারি আছে, রাস্তায় ঘাটে দেখবা যে অটোতে, রিক্সাতে, কার, মাইক্রো বাস, ট্রাক সব জায়গায় মোটামুটি ব্যাটারি আছে, তাই না? তো এই যে ব্যাটারিটা কেমনে তৈরি হইলো সেটা একটু আমরা জানবো। ব্যাটারিটা তৈরি করতে গেলে আমাদের এক অথবা একের অধিক সেলের প্রয়োজন। এক অথবা একের অধিক, এক বা একের অধিক সেলের প্রয়োজন। হ্যাঁ, একের অধিক, তো একের অধিক সেল প্রয়োজন হবে আমাদের ব্যাটারি তৈরি করতে গেলে। হ্যাঁ, একটা সেল দিয়েও ব্যাটারি তৈরি করা যাবে, আবার একের অধিক সেল দিয়েও ব্যাটারি তৈরি করা যাবে। আর ব্যাটারির সংজ্ঞাটা তাহলে কি হবে? ব্যাটারি হচ্ছে এমন একটি ডিভাইস যা হতে আমরা কেমিক্যাল এনার্জি থেকে বা কেমিক্যাল হচ্ছে শক্তি থেকে বা রাসায়নিক শক্তি থেকে আমরা বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করতে পারি। তাহলে ব্যাটারি হচ্ছে এমন একটি ডিভাইস বা এমন একটি মেশিন বলতে পারো তোমরা, যেহেতু আমরা ডিসি মেশিন পড়তেছি, এই ডিসি মেশিনের যা যাবতীয় পড়াশোনা আছে সবগুলো ডিসি নিয়ে, অর্থাৎ ডিরেক্ট কারেন্ট নিয়েই আমরা সবকিছু এখানে দেখবো মোটামুটি। শুরুতেই আমি যদি তোমাদের বইটাকে একটু জাস্ট ভেঙে দেই, একটু জাস্ট তোমাদের যদি ভেঙে দেখাই তোমাদের বইটাকে, ডিসি মেশিন বইয়ের শুরুতেই প্রথম দুই একটা অধ্যায় আছে ব্যাটারি নিয়ে। হ্যাঁ, প্রথম দুই তিনটা অধ্যায় জাস্ট ব্যাটারি নিয়ে আলোচনা আছে, ব্যাটারি এবং সেল নিয়ে। এর পরের অধ্যায়গুলোতে দেখবা যে ডিসি জেনারেটর নিয়ে, ডিসি জেনারেটর নিয়ে। তার পরের শেষের অধ্যায়গুলোতে দেখবা ডিসি মেশিন নিয়ে, সরি ডিসি মোটর নিয়ে আলোচনা করা আছে। তাহলে শুরুতেই ব্যাটারি নিয়ে আলোচনা করা আছে, তারপর ডিসি জেনারেটর নিয়ে আলোচনা করা হয়েছে, তারপরে শেষে গিয়ে দেখবা যে ডিসি মোটর নিয়ে আলোচনা করা আছে। আচ্ছা, শাহরিয়া বলছো কোন সাবজেক্ট এটা? এটা হচ্ছে ডিসি মেশিন সাবজেক্ট, বিশেষ করে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের জন্য এই সাবজেক্টটা আছে, এবং সেই সাথে সম্ভবত এটা টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টেরও আছে। যাই হোক, আমাদের ব্যাটারি তৈরি করতে হলে একের অধিক সেলের প্রয়োজন, মানে আমাদের সেল কিন্তু লাগবে একের অধিক, এক অথবা একের অধিক। হ্যাঁ, তাহলেই আমাদের ব্যাটারি তৈরি করা সম্ভব। এবং ব্যাটারির যে সংজ্ঞা, সেলেরও তাই একই সংজ্ঞা তোমরা বলতে পারো। হ্যাঁ, সেলেরও একই সংজ্ঞা বলতে পারো। ওকে, আচ্ছা, তো এবার আসো যে আমরা জানবো সেল কত প্রকার, সেল কত প্রকার ও কি কি। সেল হচ্ছে দু প্রকার। সেল হচ্ছে কত প্রকার? দু প্রকার। একটি হচ্ছে প্রাইমারি সেল এবং অন্যটি হচ্ছে সেকেন্ডারি সেল। একটি হচ্ছে সেল দুই প্রকার। একটি হচ্ছে প্রাইমারি সেল এবং অন্য আরেকটি হচ্ছে সেকেন্ডারি সেকেন্ডারি সেল। হ্যাঁ, আচ্ছা, প্রাইমারি সেল যেটা, এই সেলটাতে আমরা যেটা পাই একটা
খুব অল্প সময়ের জন্য একটা বৈদ্যুতিক শক্তি পাই, অল্প সময়ের জন্য একটা বৈদ্যুতিক শক্তি পাই, বেশি দীর্ঘস্থায়ী একটা সময়ের জন্য পাই না, অল্প সময়ের জন্য পাই। এবং এই সেলটাতে আমরা চার্জ করে করে ব্যবহার করতে পারবো না, মানে বারবার চার্জ দিয়ে ব্যবহার করতে পারবো না, ঠিক আছে? এটা একবারেই থাকে, চার্জটা একবারেই ওখানে থাকে, কেমিক্যাল এনার্জিটা একবারেই সেটা বৈদ্যুতিক এনার্জিতে রূপান্তরিত করে, যতটুক আহ, মানে চার্জ থাকে আর কি সেখানে, অতদিনই আমাদের এই সেলটা চলবে। প্রাইমারি সেল যেগুলো, মানে এটা রিচার্জেবল না, প্রাইমারি সেলটা রিচার্জেবল না, এবং খুবই ক্ষণিক সময়ের জন্য, খুবই অল্প সময়ের জন্য আমরা এই সেলগুলো ব্যবহার করে থাকি। তো এই প্রাইমারি সেল দ্বারা ব্যাটারি গুলো যেগুলো আছে তোমরা অনেকেই দেখে থাকবে বা অনেকেই জানো, যেমন হচ্ছে আমাদের রিমোটের যে ব্যাটারি গুলো থাকে, আমরা স্বাভাবিকভাবে বলে থাকি এগুলোকে পেন্সিল ব্যাটারি বলে থাকি, তাই না? রিমোটের ব্যাটারি গুলোকে কিন্তু পেন্সিল ব্যাটারি বলে থাকি, এরকম দেখতে অনেকটা, অনেকটা এরকম দেখতে, তাই না? তো এই যে ব্যাটারিটা, এটা হচ্ছে আমাদের প্রাইমারি সেল, যেটাকে আমরা সাধারণত চার্জ, বারবার চার্জ করে এটাকে আমরা ব্যবহার করতে পারবো না। এটাকে বারবার চার্জ করে আমরা কখনোই ব্যবহার করি নাই এর আগে। তোমরা রিমোটের ব্যাটারি হয়তো খুলে আবার চার্জ করে আবার লাগাওনি, হ্যাঁ? তোমরা ওই একবারই ইউজ করছো, শেষ হয়ে গেছে, ফালাই দিছো। তারপর ঘড়ির ব্যাটারি, ঘড়িতেও দেখবা যে এই পেন্সিল ব্যাটারি গুলো থাকে, হ্যাঁ? তাছাড়া তোমাদের দেখবা হাতের ঘড়ি ব্যাটারিতেও কিন্তু আমাদের যে ধরনের ব্যাটারিটা ব্যবহার করে সেই ব্যাটারিটা হচ্ছে আমাদের প্রাইমারি সেলের একটা ব্যাটারি। হ্যাঁ, তারপর হচ্ছে আরো বিভিন্ন জায়গায় এই ব্যাটারি গুলো ব্যবহার করে থাকে। যেমন যদি আরো বলি, সাপোজ ধরো আমরা টর্চ লাইটের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ব্যাটারি ব্যবহার করতে দেখি, টর্চ লাইটের ক্ষেত্রেও দেখি। তারপর দেখি হচ্ছে অ্যাবোমিটারে, ক্যামেরার ব্যাটারিতে। তো এই ব্যাটারি গুলো হচ্ছে আমরা বারবার চার্জ দিয়ে ব্যবহার করতে পারবো না, জাস্ট একবারই সেটা চার্জ করা থাকে বা একবারই সেখানে কেমিক্যাল এনার্জি থেকে আম, আমাদের ইলেকট্রিক্যাল এনার্জিতে রূপান্তরিত হয়, দেন তারপর ওটাকে আমরা যতটুকু সময় এটা মানে চলবে বা যতটুকু সময় এটার চার্জ থাকবে অতটুকু সময় পর্যন্ত আমরা চালাতে পারবো, তার পরবর্তীতে আর চার্জ দিয়ে এটাকে আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে সেই ব্যাটারি গুলো হচ্ছে আমাদের কি প্রাইমারি সেলের ব্যাটারি। ওকে, এবার আসো সেকেন্ডারি সেল। সেকেন্ডারি সেলের ব্যাটারি গুলোকে আমরা দেখেছি, অবশ্যই দেখেছি, সেকেন্ডারি সেলের ব্যাটারি গুলো আমরা দেখেছি। আমাদের ফোনের মধ্যে যে ব্যাটারিটা ব্যবহার করা হয়, এই ব্যাটারি কিন্তু আমাদের সেকেন্ডারি সেলের ব্যাটারি আমাদের ফোনের মধ্যে। তারপর দেখবা যে আমাদের অটো রিক্সা, অটো, এগুলোতে যে ব্যাটারি গুলো থাকে এগুলো কিন্তু সাধারণত আমাদের সেকেন্ডারি সেলের ব্যাটারি। বলতো কেন? কারণ এগুলোকে প্রতিবারই আমরা চার্জ করে, প্রতিবারই আমরা চার্জিং এ দিয়ে চার্জ করে করে আমরা কি করতে পারি, সেটা আমরা পুনরায় সেখানে এনার্জিটা পেতে পারি, সেখান থেকে আমরা পুনরায় এনার্জি পেতে পারি। সাপোজ তোমার কেমিক্যাল রিয়াকশন প্রত্যেকটা ব্যাটারিতে হবে। আচ্ছা, কেমিক্যাল রিয়াকশন কিন্তু প্রত্যেকটা ব্যাটারিতেই হবে, কারণ প্রত্যেকটা সেলের মধ্যেই কিন্তু কেমিক্যাল রিয়াকশন হয়। কেমিক্যাল রিয়াকশন না হলে কিন্তু সেখান থেকে তুমি একটা বৈদ্যুতিক এনার্জি পাবা না। হ্যাঁ, তবে অবশ্যই সেটাতে কেমিক্যাল রিয়াকশন হতে হবে। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে কি, যদি আমরা চার্জ করি তাহলে সেখানে কিন্তু যে ব্যাটারিগুলো চার্জ করা হয় সেখানে কিন্তু আবারও কেমিক্যাল রিয়াকশন হয়, মানে প্রতিবার করে কেমিক্যাল রিয়াকশন হয়, এবং সেখানে আমাদের কি হয়, একটা আমাদের বৈদ্যুতিক এনার্জি জমা হয়ে থাকে, বা একটা বৈদ্যুতিক এনার্জি সেটা সেখানে সংরক্ষণ করে রাখা হয়। তো এই যে আমাদের ব্যাটারিগুলো, যে ব্যাটারিগুলো আমরা সাধারণত আমাদের ফোনের মধ্যে ব্যবহার করি, তারপর হচ্ছে রাস্তায় ঘাটে দেখা যাবে যে বিভিন্ন গাড়িতে, বাস, ট্রাক, তারপর মাইক্রো কার, হ্যাঁ, এগুলোতেও কিন্তু সেই ব্যাটারিগুলো ব্যবহার করা হয়। তোমরা জানো কিনা আমি জানি না, এখন তোমার মাথায় প্রশ্ন ঘুরতেছে যে ভাইয়া, কারের মধ্যেও তো ব্যাটারি থাকে, বাসের মধ্যে, ট্রাকের মধ্যেও তো ব্যাটারি থাকে, তাই না? তো সেই ব্যাটারিটা কি আমরা খুলে চার্জে লাগাই? লাগাই না তো, তাই না? আমরা তো সেটা খুলে চার্জে লাগাই না। কিন্তু আমাদের ওই বাসের মধ্যে, ট্রাকের মধ্যে বা কারের মধ্যে একটা চার্জিং ডিভাইস থাকে, একটা চার্জিং ডিভাইস থাকে, যেই চার্জিং ডিভাইসটা দ্বারা আমাদের কিন্তু ব্যাটারিটাকে চার্জ করা হয়। আচ্ছা, তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া,
আমরা যে কারের মধ্যে বা বাসের মধ্যে বা ট্রাকের মধ্যে যে ব্যাটারিটা ব্যবহার করি, সেটা কি জন্য ব্যবহার করি? সেই ব্যাটারিটা আমরা ব্যবহার করি আমাদের গাড়িটাকে স্টার্ট দেওয়ার জন্য, আমাদের সেলফটাকে স্টার্ট দেওয়ার জন্য। মোটরসাইকেলের ক্ষেত্রেও, বাইকের ক্ষেত্রেও কিন্তু সেম, বাইকের সেলফকে ঘোরানোর জন্য কিন্তু ব্যাটারি ব্যবহার করা হয়। এবং সেই সাথে আমাদের যে লাইট জ্বালানো লাগে, বাইকের মধ্যে যে লাইট জ্বালানো লাগে বা গাড়িতে যে লাইট গুলো জ্বালানো লাগে এবং হর্ন বাজানো লাগে, এইগুলো কিন্তু ব্যাটারি থেকেই আসে। হ্যাঁ, এবং সেই ব্যাটারিটাকে চার্জ করে কে? বাইকের যে ইঞ্জিন থাকে বা বাস ট্রাকের যে ইঞ্জিনটা থাকে, সেই ইঞ্জিন থেকে কিন্তু সেই ব্যাটারিটাকে চার্জ করা হয়। এটা কি তোমরা জানতা বা জানো? আচ্ছা, তো ব্যাটারিটাকে কিন্তু সেই ক্ষেত্রে চার্জ করা যাচ্ছে। হ্যাঁ, আমরা অনেকেই মনে করি যে বাসের মধ্যে বা ট্রাকের মধ্যে বা মাইক্রোর মধ্যে বা কারের মধ্যে যে ব্যাটারিগুলো থাকে, এগুলোতে মনে হয় চার্জ করতে হয় না। হ্যাঁ, তো সেইগুলো ব্যাটারিগুলো অবশ্যই চার্জ করতে হয়। গাড়ি যখন তুমি স্টার্ট দিবা, একবার স্টার্ট দেওয়ার পরে ব্যাটারিটা চার্জ হতে শুরু করে। হ্যাঁ, ইঞ্জিনটা যখন স্টার্ট হয়ে যাবে, তারপর সেই ইঞ্জিন থেকেই তোমাকে আবার কি দিবে? একটা ডিসি পাওয়ার দিবে, একটা ডিসি ভোল্টেজ দিবে তোমার ব্যাটারিটা হচ্ছে চার্জ করার জন্য। ওকে, আচ্ছা, এই হচ্ছে সেকেন্ডারি সেল। আমরা জানলাম যে প্রাইমারি সেলের মধ্যে কি হবে? প্রাইমারি সেলের মধ্যে আমার বৈদ্যুতিক শক্তিটা খুবই অল্প সময়ের জন্য থাকবে এবং সেটা রিচার্জেবল না। আর প্রাইমারি সেলটা হচ্ছে আমরা বেশি দিন দীর্ঘস্থায়ী ভাবে এটাকে ব্যবহার করতে পারি। একটা সময় গিয়ে তো সবকিছুই নষ্ট হয়, তোমরা জানো। মানুষ বলো, পৃথিবী বলো, মানে পৃথিবীও একটা সময় গিয়ে ধ্বংস হয়ে যাবে। মানুষ বলো, বিভিন্ন আসবাবপত্র, যা যাবতীয় জিনিস আছে, যন্ত্রপাতি যা আছে, সবকিছুই একদিন না একদিন ধ্বংস হবে। সৃষ্টি হলে ধ্বংস হবেই। ঠিক আছে? সো ব্যাটারিটার ক্ষেত্রে, সেকেন্ডারি ব্যাটারিটার ক্ষেত্রে যতদিন চার্জ দিয়ে এটাকে চালানো যায়, যতদিন এর ভেতরের অবকাঠামো, এর ভেতরের রাসায়নিক বিক্রিয়াগুলো, এর ভেতরের যে অ্যাসিড বা এর ভেতরের যে ইলেকট্রোলাইট, এগুলো যদি ঠিকঠাক থাকে, আমরা ততদিন আমরা সেকেন্ডারি সেলটাকে আমরা ব্যবহার করতে পারবো। ওকে, তো এই ছিল হচ্ছে সেল দুই প্রকার। আশা করি তোমরা বুঝতে পারছো, প্রাইমারি সেল এবং সেকেন্ডারি সেল। আমাকে একটু জানাবা যে এই বিষয়টা কি ক্লিয়ার কিনা, এই কনসেপ্টটা কি তোমরা বুঝতে পারছো কিনা? জাকারিয়া ইসলাম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জাস্ট আমাকে একটু জানাও যে তোমরা এতটুকু ক্লিয়ার কিনা, তাহলে আমরা। ওকে, আচ্ছা, তো তোমরা অবশ্যই বই থেকে প্রাইমারি সেল এবং সেকেন্ডারি সেল, এই অধ্যায় থেকে প্রাইমারি সেল সেকেন্ডারি সেলের পার্থক্যটা পড়ে নিবা। সংক্ষিপ্তর জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা প্রাইমারি সেল কাকে বলে এটাও পড়ে নিবা, সেকেন্ডারি সেল কাকে বলে এটাও পড়ে নিবা, এবং এই দুইটার পার্থক্যটা পড়ে নিবা। আমি একটু তোমাদের শর্ট করে যদি বলি পার্থক্যটা, দেখো প্রাইমারি সেলের ক্ষেত্রে এই সেল একবার মাত্র ব্যবহারের পর কর্মক্ষমতা শেষ হয়ে গেলে পুনরায় কর্মক্ষম করা যায় না। মানে তুমি প্রাইমারি সেলটাকে একবার ব্যবহার করলে দ্বিতীয়বার সেটাকে ব্যবহার করতে পারবে না, এটাই বোঝাচ্ছে। তারপর হচ্ছে সেকেন্ডারি সেলটা কি, সেক্ষেত্রে এই সেল ব্যবহারের পর কর্মক্ষমতা যদি শেষ হয়ে যায়, সেটাতে আবার বাইরে থেকে চার্জ করে এটাকে আবার কর্মক্ষমতা বাড়ানো যাবে বা এটাকে আবার কাজে লাগানো যাবে। হ্যাঁ, আচ্ছা, প্রাইমারি সেলটা দেখো, বেশি পরিমাণে ভোল্টেজ বা কারেন্ট প্রাইমারি সেল থেকে পাওয়া যায় না। আমরা যেগুলো ব্যাটারি রিমোটে ব্যবহার করি, রিমোটে, তারপর হচ্ছে আহ ঘড়ির ব্যাটারি ব্যাটারি হিসেবে যেগুলো ব্যবহার করি, এগুলো থেকে কিন্তু বেশি ভোল্টেজ বা বেশি কারেন্ট পাওয়া যায় না। হ্যাঁ, আর সেকেন্ডারি সেল থেকে কিন্তু বেশি ভোল্টেজ বেশি কারেন্ট পাওয়া যায়। হ্যাঁ,
তারপর হচ্ছে প্রাইমারি সেল, এটি একবার ব্যবহার করার পর ফেলে দিতে হয়। আর সেকেন্ডারি সেল হচ্ছে সেলের উপাদান নষ্ট না হওয়া পর্যন্ত যতবার ইচ্ছা চার্জ করে দীর্ঘদিন ব্যবহার করতে পারবো। ঠিক আছে। আর প্রাইমারি সেলের স্থায়িত্ব কম আর সেকেন্ডারি সেলের স্থায়িত্ব বেশি। তো এটা পড়বা। এবং সেই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে সেল ও ব্যাটারির মধ্যে, এটাও পড়বা। মাঝে মাঝে ভাইভাতেও প্রশ্ন করে যে সেল ও ব্যাটারির মধ্যে পার্থক্যটা কি। ঠিক আছে, দেখো, সেল হচ্ছে একটি একক ইউনিট, একটি একক একক ইউনিট আহ, যা রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে। সেল হচ্ছে একটি একক ইউনিট যা রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে। আর ব্যাটারি হচ্ছে একাধিক সেলের সমন্বয়ে গঠিত, দুই বা ততোধিক সেলের সমন্বয়ে গঠিত। একটা সেল দিয়েও কিন্তু ব্যাটারি তৈরি করা যাবে। হ্যাঁ, আচ্ছা। তো সেলের ক্ষেত্রে যদি আরো একটা উদাহরণ বলি, সেটা হচ্ছে সেল খুব অল্প পরিমাণে শক্তি সরবরাহ করতে পারে, ব্যাটারি একসাথে বেশি পরিমাণে। আরেকটা বিষয় তোমাদের বলি, দেখো, একটা একটা মজার বিষয় দেখো, সেল কিন্তু কয়েকটা সেল বা একের অধিক সেল নিয়ে কিন্তু আমরা ব্যাটারি তৈরি করতে পারি, তাই না? সেক্ষেত্রে আমরা ধরো যে এটা একটা সেল ধরে নাও, যে এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল। তো সেলের মধ্যে ধরো দুইটা টার্মিনাল আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। হ্যাঁ, তো প্রত্যেকটা টার্মিনালকে আমরা জোড়া দিলাম। তো এবার খেয়াল করো, তুমি একটা সেল থেকে জাস্ট অল্প পরিমাণের ভোল্টেজ এবং কারেন্ট পাবা। ঠিক আছে, জাস্ট একটা সেল থেকে। কিন্তু অনেকগুলো সেলকে যখন আমরা একত্রিত করব, তখন কিন্তু আমরা দেখা যাবে যে বেশি পরিমাণে ভোল্টেজ আমরা এখান থেকে পাবো। ঠিক আছে, বেশি পরিমাণে ভোল্টেজ পাবো। তার মানে সেল থেকে আমরা খুব অল্প পরিমাণে শক্তি সরবরাহ করতে পারি, আর ব্যাটারি থেকে বেশি পরিমাণে আমরা শক্তি সরবরাহ করতে পারি। ওকে, ওকে। তারপর সেল হচ্ছে সাধারণত হালকা কাজের জন্য ব্যবহার করা হয়, আর ব্যাটারি হচ্ছে ভারী কাজের জন্য ব্যবহার করা হয়। ওকে, সেলের ক্ষেত্রে সেলের দামটা কম, মানে দামে সস্তা, আর ব্যাটারি দামে মানে হচ্ছে মানে দাম বেশি ব্যাটারির ক্ষেত্রে। হ্যাঁ, সেলের ক্ষেত্রে দাম কম, কারণ সেল তো একটা সেলের দাম কম হবে, আর ব্যাটারি তৈরি করতে গেলে তো অনেকগুলো সেল লাগবে, যার কারণে সেটার দামও বেশি। ওকে, এতটুকু পড়তে হবে। দেন আমরা হচ্ছে এই অধ্যায় থেকে আমরা একটা রচনামূলক কোশ্চেন পড়বো। এই অধ্যায় থেকে আমরা একটা রচনামূলক কোশ্চেন পড়বো, যে রচনামূলক কোশ্চেনটি হচ্ছে এখানে ড্রাই সেলের গঠন ও কার্যপ্রণালী। ড্রাই সেলের গঠন এবং কার্যপ্রণালী বলবো আমরা। ড্রাই সেলের গঠন এবং কার্যপ্রণালী। ড্রাই সেলের গঠন এবং কার্যপ্রণালী লিখো। ওকে, আচ্ছা। তো এখন ড্রাই সেলটা কি সেটা আগে আমাদের জানতে হবে। হ্যাঁ, ড্রাই সেলটা কি সেটাই আগে আমাদের কি করতে হবে, জানতে হবে। তোমরা কি ড্রাই সেল কোথাও কখনো দেখেছো? জানো ড্রাই সেলটা আসলে কি? তো দেখেছো তোমরা? হ্যাঁ, তোমরা কিন্তু দেখেছো। আমাদের যে ব্যাটারি গুলো সাধারণত আমরা ঘড়িতে ব্যবহার করে থাকি, মানে দেয়াল ঘড়িগুলোতে, মানে যেগুলো দেওয়াল দেয়াল ঘড়ি হচ্ছে আমাদের অ্যানালগ অ্যানালগ দেয়াল ঘড়ি, যেগুলো ডিজিটাল না কিন্তু। হ্যাঁ, এবং সেই সাথে আমরা রিমোটের মধ্যে যে ব্যাটারিটা ব্যবহার করি, পেন্সিল ব্যাটারি বলে এটাকে, তাই না? পেন্সিল বলে ব্যাটারি,
পেন্সিল ব্যাটারি বলে। তো সেই ব্যাটারিটা সাধারণত আমাদের একটা ড্রাই সেল ব্যাটারি। ব্যাটারিটা হচ্ছে একটা ড্রাই, ড্রাই মানে কি, ড্রাই মানে হচ্ছে শুষ্ক, শুষ্ক বা হচ্ছে শুকনা, শুষ্ক বা শুকনা। তো ড্রাই সেলের ব্যাটারি যেটা, সেটা হচ্ছে আমাদের মূলত ওই পেন্সিল ব্যাটারিটা একটা উদাহরণস্বরূপ তোমাদের বললাম। এরকম আরো আছে ড্রাই সেলের মধ্যে, সেগুলো তোমরা ধীরে ধীরে জানতে পারবে। তো একটা ড্রাই সেল ব্যাটারির গঠন এবং কার্যপ্রণালী কি রকম হয় সেটাই আমরা দেখব। শুরুতেই আমরা একটা চিত্র নিয়ে নিব। হ্যাঁ, শুরুতে আমরা কি নিব, একটা চিত্র নিয়ে নিব। চিত্রটা একটু বড় করে নিব যাতে করে তোমরা বুঝতে পারো। শুরুতে খেয়াল করো, আমি একটা পাত্র নিয়েছি, তাই না? এই পাত্রটা হচ্ছে একটা দস্তার তৈরি পাত্র। কিসের পাত্র? দস্তা, দস্তা বা জিঙ্ক, দস্তা বা জিঙ্কের তৈরি একটা পাত্র। ধীরে ধীরে তোমাদের বোঝাচ্ছি, হ্যাঁ, কেননা তোমাদের কিন্তু, তোমরা চাইলেই আমাদের আর্কাইভ যে ক্লাসগুলো আছে সেখান থেকেও কিন্তু পড়তে পারবা। আমি তোমাদের একটু ধীরে ধীরে পড়াবো, কারণ যারা তোমরা অ্যাডভান্স আছো তোমরা তো সেই ক্লাসগুলো দেখে নিজেকে এগিয়ে রাখবে সবার থেকে। আর যারা চাচ্ছ যে একটু ভাইয়ের সাথে লাইভ ক্লাসগুলো করে করে আমরা শিখবো, তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আমি কিন্তু ধীরে ধীরে শেখাবো, বেশি ফাস্ট যাব না। ওকে, দেখো। তো এখানে এখানে হচ্ছে আমরা যে পাত্রটা নিয়েছি, এখানে এই পাত্রটার বহিরাবরণ বা এই পাত্রটার বডি যেটা আছে এটা হচ্ছে দস্তার তৈরি। কিসের তৈরি? দস্তা। ওকে। তো এই দস্তার তৈরি যে পাত্রটা, এই পাত্রটার মধ্যে আবার একটা দণ্ড থাকবে। কি থাকবে? একটা দণ্ড। দণ্ড কি ভাইয়া? দণ্ড মানে হচ্ছে একটা রডের মতো মনে করো। দণ্ডটাকে আমরা কি বলি রে? দণ্ড আমরা বলি, মনে করো যে একটা আহ এরকম একটা লম্বা কিছু, এটাকে আমরা দণ্ড বলে থাকি, তাই না? লম্বা লোহার তৈরি কিছু বা অন্য কোনো কিছু হতে পারে। আচ্ছা, তো মনে করো যে এখানে আমাদের একটা কি আছে, দণ্ড থাকবে। দণ্ডটা কোথায় থাকবে? এই পাত্রের মাঝখানে। ধরো যে এই যে মধ্যবর্তী অঞ্চলে একটা দণ্ড থাকবে, একদম মাঝামাঝি। ঠিক আছে, এইটা হচ্ছে আমার সেই দণ্ড। ওকে। তো এই দণ্ডটা কিন্তু, দেখো খেয়াল করে দেখো, এই দণ্ডটা কিন্তু আবার আমার কি থাকবে জানো? এই দণ্ডটা কিন্তু আমার কিসের তৈরি থাকবে বলতো? কার্বনের তৈরি। এই দণ্ডটা থাকবে আমার কার্বনের তৈরি কিন্তু, মনে রেখো, মনে রেখো, এই দণ্ডটা আমার কিন্তু কার্বনের তৈরি। কার্বন কি হয় বলতো? কার্বন কিন্তু কালো হয়। হ্যাঁ, একদম কালি। কার্বন মানেই হচ্ছে কালি, মানে খালি না, কালির মতো আর কি, কালো, একদম কয়লা। হ্যাঁ, কয়লা যেরকম কালো ঠিক সেই রকমই কার্বন কিন্তু কয়লার মতোই কালো। তো মাঝখানে যার কারণে আমি কি করতেছি, এখানে কালো করে দিচ্ছি। তোমরা একটা কাজ করতে পারো, তোমাদের বাসায় যদি নষ্ট কোনো পেন্সিল ব্যাটারি থাকে, তোমরা পেন্সিল ব্যাটারিটাকে সুন্দরভাবে খুলবা, অবশ্যই সাবধানতা অবলম্বন করে খুলবা। হ্যাঁ, সুন্দরভাবে হাতের মধ্যে গ্লোভস দিয়ে তোমরা খুলবা। ভেতরে কিন্তু কালি থাকে। হ্যাঁ, এই যে এই কি কারণে কালি থাকে বলতো? এই যে এটা এটা কিন্তু একটা দণ্ড, হচ্ছে কার্বনের তৈরি দণ্ড। মাঝখানে যে দণ্ডটা দেখতেছো, এটা হচ্ছে কার্বনের তৈরি একটা দণ্ড। এই কার্বনের তৈরি দণ্ডটার কারণে এখানে এই পুরো দণ্ডটার মধ্যেই কালো কালি থাকে বা কয়লা থাকে কালো। হ্যাঁ, আচ্ছা, এবার আসো একটা কথা দেখো, আমাদের এই যে ড্রাই সেলের একটু মোটামুটি আমি একটা চিত্র তৈরি করে নিয়েছি। এখানে চিত্রটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি, শেষ হয়নি। তো এই চিত্রের থেকে আমরা একটু গঠনটা দেখার ট্রাই করবো। এখানে গঠন প্রণালী, গঠন প্রণালী একটু দেখো তোমরা, খেয়াল করো। আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি দুইটা কি আছে, দুইটা অংশ আছে।
একটা হচ্ছে এই যে পাত্রের যে বহিরাবরণটা মানে বডিটা, এটা একটা অংশ, মাঝখানে একটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা দণ্ড, কার্বনের তৈরি দণ্ড। তো এই ড্রাই সেলের ক্ষেত্রে এই যে পাথরটা দেখতে পাচ্ছ, পাথরটা, এই পাথরটা হচ্ছে একটা নেগেটিভ প্লেট হিসেবে কাজ করে। হ্যাঁ, আর পজিটিভ প্লেট হিসেবে কাজ করে দেখো কি, পজিটিভ পজিটিভ প্লেট, পজিটিভ প্লেট হিসেবে থাকে কি দেখো, পজিটিভ প্লেট হিসেবে থাকে হচ্ছে এখানে কার্বন দণ্ড, কার্বন কার্বন দণ্ড, কার্বন দণ্ড এখানে পজিটিভ প্লেট হিসেবে থাকে। আর নেগেটিভ প্লেট হিসেবে কি থাকে দেখো, নেগেটিভ নেগেটিভ প্লেট হিসেবে থাকে এখানে দস্তার পাত্র, দস্তার দস্তার পাত্র। পজিটিভ প্লেট হিসেবে থাকে কার্বন দণ্ড এবং নেগেটিভ প্লেট হিসেবে থাকে দস্তার পাত্র। ওকে, তো কার্বন দণ্ডটা মাঝে থাকতেছে আর এর বহিরাবরণটা হচ্ছে আমার নেগেটিভ প্লেট, যেটা হচ্ছে দস্তার পাত্র হিসেবে আমরা বলতে পারি। ওকে, আচ্ছা, তো এবার আসো পজিটিভ প্লেটটা কি, নেগেটিভ প্লেটটা কি। দেখো তোমার যখন তুমি একটা ব্যাটারির সংযোগ দিতে গেছো, তখনই তুমি খেয়াল করছো যে একটা পজিটিভ কিছু একটা আছে, নেগেটিভ কিছু একটা আছে। পজিটিভ যেটা আছে সেটাকেই আমরা সাধারণত পজিটিভ টার্মিনাল বলে থাকি, বা একটা ইলেকট্রোড হিসেবে সেটাকে বলতে পারি। এবং সেটা হচ্ছে আমার এখানে একটা পজিটিভ প্লেট এবং আরেকটা হচ্ছে নেগেটিভ প্লেট। হ্যাঁ, একটা পজিটিভ প্লেট আরেকটা কি, নেগেটিভ প্লেট। এবার আসো, এবার হচ্ছে আমাদের এই যে সম্পূর্ণ ড্রাই সেলটা আছে, এই ড্রাই সেলের মধ্যে কিন্তু কিছু কেমিক্যাল থাকে, কিছু কেমিক্যাল বা রাসায়নিক দ্রব্য থাকে বা রাসায়নিক পদার্থ থাকে। সেই কেমিক্যালটা হচ্ছে এখানে আমরা বলবো ইলেকট্রোলাইট, ইলেকট্রো ইলেকট্রোলাইট। আচ্ছা, দেখো ইলেকট্রোলাইট হিসেবে থাকে এখানে হচ্ছে আমাদের NH4Cl2, মানে অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম ক্লোরাইড। হ্যাঁ, NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে ইলেকট্রোলাইট হিসেবে কি থাকে, অ্যামোনিয়াম ক্লোরাইড। প্রশ্ন হচ্ছে ভাইয়া ইলেকট্রোলাইটটা আবার কি, তাই না? ইলেকট্রোলাইটটা আবার কি একটু দেখো। ইলেকট্রোলাইটটা হচ্ছে আমার রাসায়নিক বিক্রিয়াটা এখানে সম্পূর্ণ করতে, রাসায়নিক বিক্রিয়াটা সম্পূর্ণ করতে পজিটিভ যে ইলেকট্রোড আছে এবং নেগেটিভ যে ইলেকট্রোড আছে, এর মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করতে আমাদের ইলেকট্রোলাইট ব্যবহৃত হয়। ইলেকট্রোলাইট মানে হচ্ছে একটা তোমার রাসায়নিক দ্রব্য, যেই রাসায়নিক দ্রব্যটা আমাদের একটা পজিটিভ প্লেটের সাথে নেগেটিভ প্লেটের বা পজিটিভ টার্মিনালের সাথে নেগেটিভ টার্মিনালের, পজিটিভ ইলেকট্রোডের সাথে নেগেটিভ ইলেকট্রোডের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করে। হ্যাঁ, এই ইলেকট্রোলাইট ছাড়া কিন্তু ব্যাটারি কল্পনা করা যায় না আর কি। ইলেকট্রোলাইট থাকলে তবেই সেখানে আমার একটা রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে, অর্থাৎ একটা আয়ন পজিটিভ থেকে নেগেটিভের দিকে আসবে বা নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাবে, তবেই আমরা বুঝবো যে আমাদের ইলেকট্রোলাইট আছে এবং আমরা ব্যাটারি থেকে একটা বৈদ্যুতিক শক্তি পাচ্ছি। তো এই যে NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড। হ্যাঁ, অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে এখানে ইলেকট্রোলাইট হিসেবে থাকবে এবং ডিপোলারাইজার, ডিপোলারাইজার, এখানে ডিপোলারাইজার হিসেবে কি থাকবে, ডিপোলারাইজার হিসেবে এখানে থাকবে ম্যাঙ্গানিজ অক্সাইড, ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ অক্সাইড, MnO2। ঠিক আছে, এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, এটা হচ্ছে আমাদের কি মানে কিসের জানো, পেস্ট, অ্যামোনিয়ামের পেস্ট। কিন্তু এটাকে কি বলবো, এটা পেস্ট।
অ্যামোনিয়াম ক্লোরাইডের পেস্ট পেস্ট আমরা দেখেছি না, আমরা মাঝে মধ্যে দাঁত, মাঝে মধ্যে বলতে যাদের বাসায় পেস্ট আছে তাদের তো পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করো, তাই না? সেই পেস্ট আর কি। সেই পেস্ট বলতে ওই পেস্টটা না, মানে পেস্ট বলতে বোঝায় তোমার একদম তরলও না, আবার একদম শক্তও না, এমন একটা আহ, তোমার হচ্ছে লিকুইড, সেটাকে আমরা পেস্ট বলে থাকি। তো সেই অ্যামোনিয়াম ক্লোরাইডের পেস্ট ব্যবহৃত হয়। ওকে, তো ডিপোলারাইজার হচ্ছে ম্যাঙ্গানিজ অক্সাইড। এখানে ডিপোলারাইজার বলতে কি বোঝায়, এটাও তো কোশ্চেন, তাই না? ডিপোলারাইজার এখানে কি কাজ করে? দেখো, ডিপোলারাইজার হচ্ছে আমাদের, এটা যেহেতু ড্রাই সেল, এখানে কিন্তু কেমিক্যাল রিঅ্যাকশনের ফলে এখানে পানি উৎপন্ন হয়, সেই পানিটাকে শোষণ করার জন্য, এবং এখানে যেটা অপ্রয়োজনীয় যে কেমিক্যাল রিঅ্যাকশনটা সংঘটিত, মানে অপ্রয়োজনীয় যদি কোনো কেমিক্যাল রিঅ্যাকশন সংঘটিত হয় সেটাকে আমরা বাধা প্রদান করে ম্যাঙ্গানিজ অক্সাইড। ঠিক আছে? ওকে, এবার আসো, তাহলে তোমরা এতক্ষণ জানলা পজিটিভ প্লেট, নেগেটিভ প্লেট, ইলেকট্রোলাইট, ডিপোলারাইজার। এবার আমরা একটু এখানকার ভেতরের গঠন প্রণালীর দিকে যাব। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের মৌলিক গঠন প্রণালী, এতটুকু লাগবে, শুরুতেই তোমরা এতটুকু দিবা, গঠন প্রণালী লিখে শুধু শুরুতেই এতটুকু দিবা। এরপর তোমরা যেগুলো লিখবা সেগুলো হচ্ছে আমি বলছি। দেখো, তার আগে তোমরা একটা কাজ করতে পারো, গঠন প্রণালী লেখার আগে উপরে ড্রাই সেল কাকে বলে সেটার সংজ্ঞাটা তোমরা উপরে দিয়ে দিবা, তারপর হচ্ছে পজিটিভ প্লেট, নেগেটিভ প্লেট, ইলেকট্রোলাইট, ডিপোলারাইজার, এগুলো দিয়ে দিবা। দেন এবার আমরা যে কাজটা করব সেটি হচ্ছে, দেখো এই যে মাঝখানে যে দণ্ডটা দেখতে পাচ্ছ, কার্বন দণ্ড, এই কার্বন দণ্ডের চারপাশে আমাদের কাগজের থলির মধ্যে কিছু উপাদান থাকে যেগুলো আমরা ইলেকট্রোলাইট এবং ডিপোলারাইজারের মধ্যে দেখতে পাচ্ছি, তাই না? এইগুলো কি থাকে আমি একটু বলি, আর একটু ভেঙে বলি তোমাদের। এই যে আমাদের দণ্ডটা আছে, এই কার্বন দণ্ডের চারপাশে, এই চারপাশে আমাদের কিছু পদার্থ থাকে, মৌলিক পদার্থ বলতে পারো, বা কিছু উপাদান থাকে, যেই উপাদানগুলো হচ্ছে, দেখো আহ, এই উপাদানগুলো কিন্তু কাগজের থলির মধ্যে থাকে। কিসের মধ্যে থাকে? কাগজের থলির মধ্যে। তো কাগজের থলির মধ্যে থাকে অ্যামোনিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজ অক্সাইড, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার কাঠ কয়লার গুঁড়া, তারপর হচ্ছে তোমার আহ এই এতটুকুই। হ্যাঁ, তাহলে আমাদের এইগুলোর মধ্যে কি থাকে? এগুলোর মধ্যে আমার সেই ইলেকট্রোলাইট থাকবে, অ্যামোনিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজ অক্সাইড থাকবে, তারপর কাঠ কয়লার গুঁড়ো থাকবে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এগুলো কি সরাসরি আমার মাঝখানে যে দণ্ডটা আছে কার্বন দণ্ড, সেই কার্বন দণ্ডের সাথে কি লেগে থাকবে? না, এখানে কাগজের থলি থাকে, এবং এই কাগজের থলিটা মনে করো এরকম আলকাতরার তৈরি কাগজের থলি, মাঝখানে এভাবে আলকাতরার তৈরি একটা কাগজের থলি থাকে, যেই থলির কারণে আমাদের সরাসরি এইগুলো লেগে থাকে না। আমার যেখানে মাঝখানে যে পজিটিভ প্লেট আছে, হ্যাঁ, কার্বন দণ্ড, তার সাথে কিন্তু এগুলো সরাসরি লেগে থাকে না। হ্যাঁ, আচ্ছা, তো এবার আসো, এবার হচ্ছে আমাদের এই পজিটিভ প্লেটের একদম মাথায় পিতলের তৈরি একটা ক্যাপ বসানো থাকে। পিতলের তৈরি কি থাকে? ক্যাপ। পিতলের তৈরি একটা ক্যাপ বসানো থাকে, যেটা তোমরা ব্যাটারিটার দিকে লক্ষ্য করলেই দেখতে পারবা যে এখানে কি পিতলের তৈরি একটা ক্যাপ বসানো থাকে। কোথায়? কার্বন দণ্ডের মাথায়। ঠিক আছে, পিতলের তৈরি একটা ক্যাপ বসানো থাকে, যেটাকে আমরা সাধারণত দেখে থাকি পজিটিভ হিসাবে, যেটাকে আমরা পজিটিভ হিসাবে ধরে নেই, ব্যাটারির পজিটিভ টার্মিনাল হিসাবে ধরে নেই। এবং এইটাকে, এই যে নিচের যে অংশটাকে, বা এই বডিটাকে, এক কথায় বডির যে কোনো একটা অংশ, স্বাভাবিকভাবে আমরা নিচের অংশটাকে ধরে নেই, তাই না? এই নিচের অংশটাকে আমরা ধরে নেই নেগেটিভ টার্মিনাল। এটাকে আমরা ধরে নিই কি? নেগেটিভ টার্মিনাল বা নেগেটিভ অংশ। আচ্ছা, আর একটা ইনফরমেশন আছে, তথ্য, যে তথ্যটা হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশনের ফলে এখানে একটা গ্যাসের উৎপন্ন হয়, হাইড্রোজেন গ্যাসের উৎপন্ন হয়। তো এই গ্যাসটা বের করে দেওয়ার জন্য আমাদের এই যে মাথার মধ্যে, এই যে এখানে এই এতটুকু অংশের মধ্যে এখানে একটা ছিদ্র করে দেওয়া থাকে, ফুটো, ছোট্ট একটা ফুটো করে দেওয়া থাকে, যে ফুটোটা অনেক সময় দেখা যায় না, ছোট্ট একটা ফুটো থাকে, যেই ফুটো দিয়ে আমাদের এখানকার যে একটা
অপ্রয়োজনীয় গ্যাস এখানে উৎপন্ন হয়, যে গ্যাসটা এখানে থাকলে আমার ব্যাটারিটা বাস্ট হয়ে যেতে পারে, সেই গ্যাসটাকে বের করে দেওয়ার জন্য একটা ছোট্ট ফুটা করে দেওয়া থাকে। এই অংশটার নাম হচ্ছে গালা। হ্যাঁ, এটার নাম হচ্ছে গালা। গালার মধ্যে একটা ছোট ফুটা থাকে, গালা, এটার নাম হচ্ছে গালা। গালার মধ্যে কি থাকে, একটা ছোট ফুটো থাকে, ফুটা, এই ফুটা দিয়ে এখান দিয়ে একটা গ্যাস বের হয়ে যায়। আচ্ছা, এবার চলো কার্যপ্রণালীতে আসি। কার্যপ্রণালী তোমার কি একটু ক্লিয়ার? আমাকে জাস্ট একটু বলো তো। নিতু, এবার নোট দিবেন না ভাইয়া? নোট দিব, আগে তোমরা চেষ্টা করো। আমি নোট দিব সপ্তাহে একদিন করে, প্রতিদিন দিতে পারবো না, কারণ আহ, যদি নোট দেই, আমি সপ্তাহে একদিন করে নোট দেওয়ার ট্রাই করব, শুক্রবার অথবা শনিবারের মধ্যে। আর বাকি সময় তোমরা ক্লাস দেখে দেখে নোট করার চেষ্টা করবা। সব থেকে ভালো ওয়ে হয় নিজের নোট নিজে তৈরি করা, এটা সব থেকে বেস্ট ওয়ে। কেননা আমি যদি তোমাকে, আমি তোমার ক্লাস নিলাম, আমি তোমাকে নোট করে দিলাম, সেক্ষেত্রে দেখা যায় কি, তোমার আহ, চিন্তা শক্তি, তোমার যে নিজের যে ক্রিয়েটিভিটি, নিজের যে সৃজনশীলতা, নিজের যে একটা আলাদা প্রতিভা থাকবে, সেটা তোমার ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, কমে যাবে। তোমার উচিত আমি যা পড়াচ্ছি এটা সুন্দরভাবে দেখা, বই ফলো করা, দুইটা একসাথে সমন্বয় করা, করে দেন তোমার মতো করে তুমি একটা নোট তৈরি করবা, যেই নোটটা তোমার মাথায় ভালোভাবে স্টেবল হবে, স্থায়ীভাবে থাকবে। হ্যাঁ, তো ওইটা সব থেকে বেস্ট হয়। আপাতত তোমরা নোট করো, আমাকে সম্ভব হলে নোটটা দেখাবা, আমি দেখবো যে তোমরা কিভাবে লিখছো না লিখছো। হ্যাঁ, আর আমি চেষ্টা করব যে আমাদের আগের যে নোটগুলো ছিল, ওগুলো নোট তোমাদেরকে সপ্তাহে একদিন করে প্রোভাইড করা। আমি আবার বলি, দেখো, ড্রাই সেলের পজিটিভ প্লেট হচ্ছে কার্বন দণ্ড, এইটা হচ্ছে কার্বন দণ্ড, এই অংশটা, এই পুরোটাই, ঠিক আছে, এইটা হচ্ছে পুরোটাই কার্বন দণ্ড। এবং নেগেটিভ প্লেট হচ্ছে দস্তার পাত্র, এই পাত্রটা হচ্ছে পুরোটাই নেগেটিভ প্লেট। এইটা, এটা হচ্ছে পুরোটাই কি, নেগেটিভ প্লেট। ইলেকট্রোলাইট হচ্ছে NH4Cl, মানে অ্যামোনিয়াম ক্লোরাইডের পেস্ট। ইলেকট্রোলাইট কি, অ্যামোনিয়াম ক্লোরাইডের পেস্ট, যেগুলো হচ্ছে আমার এখানে আছে, এই এগুলোর মধ্যে চারপাশে। ইলেকট্রোলাইট হচ্ছে এখানে আমার আহ, যে কার্বন দণ্ড আছে, সেই কার্বন দণ্ডের চারপাশে আছে, কার্বন কার্বন দণ্ডের চারপাশে আছে। হ্যাঁ, আচ্ছা। তারপর ডিপোলারাইজার, ডিপোলারাইজারও সেম আমাদের কার্বন দণ্ডের চারপাশে আছে। শুধুমাত্র এগুলোই না, এর সাথে কিন্তু এখানে আরো কয়েকটা উপাদান আছে, যেমন হচ্ছে কাঠ কয়লার গুঁড়ো আছে, কিন্তু কাঠের গুঁড়ো, কাঠের গুঁড়োও এখানে আছে। আবার এই যে এই আমাদের যে কার্বন দণ্ড আছে, সেই কার্বন দণ্ড কিন্তু এইভাবে চারপাশে কিন্তু আবার, যাতে এই ইলেকট্রোলাইটের সাথে কার্বন দণ্ডটা লেগে না যায়, সেক্ষেত্রে এখানে কিন্তু আবার একটা তোমার কাগজের থলি দেওয়া আছে, কাগজ, কাগজ পেঁচানো আছে। হ্যাঁ, যাতে সরাসরি এই ইলেকট্রোলাইট, তারপর হচ্ছে ডিপোলারাইজার, এগুলো যেন লেগে না যায়। ওকে, আচ্ছা। তো আরেকটা ইনফরমেশন, এই যে কার্বন দণ্ডের মাথার মধ্যে একটা পিতলের ক্যাপ বসানো থাকে, এবং গালার মধ্যে একটা ছোট ছিদ্র থাকে, যে ছিদ্র দিয়ে আমাদের এখানকার উৎপাদিত একটা গ্যাস বের হয়ে যায়। হ্যাঁ, ওকে। এবার আমরা কার্যপ্রণালীতে আসি। কার্যপ্রণালীটা খুবই সিম্পল, সহজ ভাবে আমি দেখাই দিব, তোমরা এতটুকুই বর্ণনা করবা। কার্যপ্রণালীটা দেখো একটু। কার্যপ্রণালীটা হচ্ছে, আমাদের যে ড্রাই সেলটা ছিল, এই ড্রাই সেলে দুইটা কেমিক্যাল রিয়াকশন থাকবে। হ্যাঁ, মানে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া।
রাসায়নিক বিক্রিয়া। দেখো রাসায়নিক বিক্রিয়ার মধ্যে এখানে বিক্রিয়াটা এরকম, NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড, এটাকে আমরা ভাঙবো। হ্যাঁ, এই আমাদের যৌগটাকে ভাঙবো। হ্যাঁ, ভেঙে দেখো আমরা কি কি পাচ্ছি। ভেঙে পাচ্ছি আমরা NH4 প্লাস এবং সেই সাথে ক্লোরিন মাইনাস, দুইটা আয়নের উৎপন্ন হইলো এখানে। একটা হচ্ছে NH4 আর একটা ক্লোরিন মাইনাস। এবার আসো NH4, এই NH4টাকে ভাঙবো এবার। NH4 প্লাস, এটাকে যদি আমরা ভেঙে লিখি সেক্ষেত্রে হবে NH3 প্লাস H প্লাস। দেখো একটু এখানে বোঝার ট্রাই করো। এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড আর এটা হচ্ছে অ্যামোনিয়া। ঠিক আছে, অ্যামোনিয়া। অ্যামোনিয়া প্লাস একটা পজিটিভ আয়ন। এখানে চারটা হাইড্রোজেন ছিল, একটা ভেঙে গেল। খুবই সিম্পল। হ্যাঁ, এটা কিন্তু না বোঝার কিছু নাই। দেখো প্রথমে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডটাকে আমরা প্রথমে অ্যামোনিয়াম প্লাস ক্লোরাইড করলাম। তারপর হচ্ছে এখানে দুইটা আয়নের উৎপন্ন হয়েছে, যেটা পজিটিভ আয়ন অ্যামোনিয়াম ক্লোরাইড, এটাকে আবার ভাঙলাম। ভাঙার পর হলো অ্যামোনিয়া, তারপরে হলো কি আমাদের হাইড্রোজেন প্লাস। এই যে হাইড্রোজেন প্লাস আয়নটা দেখতে পাচ্ছ, এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন আয়নটা কি হয় জানো? এই হাইড্রোজেন আয়নটা আমাদের যে দণ্ডটা ছিল মাঝখানে, মাঝখানে আমাদের যে দণ্ডটা ছিল এখানে, এখানে যে আমাদের দণ্ডটা ছিল মাঝখানে, যেটা হচ্ছে আমাদের একটা কার্বন দণ্ড, সেই কার্বন দণ্ডে গিয়ে সেই দণ্ডটাকে চার্জিত করে, পজিটিভ চার্জে চার্জিত করে। কোনটা? এই যে আয়নটা H প্লাস আয়ন, এই H প্লাস আয়নটা আমাদের কার্বন দণ্ডে যায় এবং কার্বন দণ্ডে যাওয়ার পর আমাদের এই কার্বন দণ্ডটাকে পজিটিভ চার্জে চার্জিত করে এবং সেক্ষেত্রে এখানে কিন্তু পানিও উৎপন্ন হয় এবং সেই পানিটাকে শুষে নেয় আমাদের ডিপোলারাইজার, সেটাকে আমরা ম্যাঙ্গানিজ MnO2, ম্যাঙ্গানিজ অক্সাইড। এই ম্যাঙ্গানিজ অক্সাইড হচ্ছে আমার এখানকার যে পানিটা উৎপন্ন হয় সেই পানিটাকে শোষণ করে নেয়। কিন্তু মেইন কথা, মেইন কনসেপ্টটা হচ্ছে আমাদের সর্বপ্রথম এখানে যে অ্যামোনিয়াম ক্লোরাইড আমাদের হচ্ছে ইলেকট্রোলাইট হিসেবে বিক্রিয়া অংশগ্রহণ করে এবং বিক্রিয়া অংশগ্রহণ করার পর এটি শুরুতেই ভেঙে যায়, ভেঙে গিয়ে হয় অ্যামোনিয়াম প্লাস ক্লোরিন। হ্যাঁ, তারপর এই যে এখানে যে অ্যামোনিয়ামটা আছে, এই অ্যামোনিয়ামটা আবার বিক্রিয়া অংশগ্রহণ করে, বিক্রিয়া অংশগ্রহণ করার পর ভেঙে গিয়ে কি হয়, অ্যামোনিয়া প্লাস হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়। এই যে হাইড্রোজেন আয়ন, এই হাইড্রোজেন আয়নটা হচ্ছে আমার কার্বন দণ্ডে গিয়ে লেগে থাকে। কার্বন দণ্ডে গিয়ে লেগে থাকে। কার্বন দণ্ডে গিয়ে যখন লেগে থাকে তখন এই কার্বন দণ্ড হচ্ছে পজিটিভ চার্জে চার্জিত হয় এবং এখান থেকে যখন আমরা এই যে এর মাথার মধ্যে যখন আমরা একটা তার সংযুক্ত করব, এখানে যখন একটা তার সংযুক্ত করব তখন আমরা চাইলে এখানে একটা পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য পাবো, যা থেকে আমরা একটা বাতি জ্বালাতে পারি, যা থেকে আমরা কি করতে পারি, একটা বাতি জ্বালাতে পারি। প্রশ্ন হচ্ছে ভাইয়া এই এই বাতি জ্বালানোর চিত্রটা কি দিতে হবে? না, জাস্ট আগে যেটা দেখাইছি ওই চিত্রটাই দিবা। ওকে, তোমরা কি কনসেপ্টটা ক্লিয়ার? বলো। অ্যামোনিয়াম ক্লোরাইড
এই অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে আমাদের এই যে এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডটা হচ্ছে আমাদের শুরুতে কি হয়, বিক্রিয়া অংশগ্রহণ করে এবং এটা ভেঙে গিয়ে অ্যামোনিয়াম প্লাস ক্লোরিন দুইটা আয়নের উৎপন্ন হয়ে করে, বিভক্ত হয়ে দুইটা আয়নের উৎপন্ন করে। ঠিক আছে, এই আয়নের উৎপন্ন করার পর অ্যামোনিয়া যে গ্যাসটা আছে, এই অ্যামোনিয়া গ্যাসটা আবার বিক্রিয়া অংশগ্রহণ করে দুইটা আয়ন উৎপন্ন করে, একটা হচ্ছে NH3 আর একটা হচ্ছে হাইড্রোজেন প্লাস। এই যে হাইড্রোজেন প্লাস, এই হাইড্রোজেন প্লাস গ্যাসটা কি করে জানো, এই হাইড্রোজেন প্লাস গ্যাসটা হচ্ছে আমার কোথায় যায়, আমাদের এখানে যে কার্বন দণ্ড আছে সেই কার্বন দণ্ডে যায়, কার্বন দণ্ডে যাওয়ার পর কার্বন দণ্ডটাকে পজিটিভ চার্জে চার্জিত করে। ঠিক আছে, দেন আমরা যখন কার্বন দণ্ড এবং দস্তার পাত্র পজিটিভ প্লেট এবং নেগেটিভ প্লেটের সাথে দুইটা পরিবাহী সংযুক্ত করে দিব, তখন সেখানে একটা বিভব পার্থক্য, অর্থাৎ সেখানে একটা পটেনশিয়াল ডিফারেন্স বা হচ্ছে একটা ভোল্টেজ দেখা দিবে, এবং সেই ভোল্টেজটা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স 1.5 EMF, ইলেকট্রোমোটিভ ফোর্স 1.5 EMF। ঠিক আছে, 1.5, এই ভোল্টেজের মানটা হচ্ছে 1.5। ক্লিয়ার? বুঝতে পারছো তোমরা? আচ্ছা, এই ড্রাই সেলের ব্যবহার কোথায় কোথায় একটু বলি। এই ড্রাই সেলের ব্যবহার হচ্ছে আমাদের সাধারণত এটি রেডিও, ক্যাসেট, তারপর হচ্ছে রেকর্ডার, টর্চ লাইট ইত্যাদিতে ব্যবহার করা হয়। তাছাড়া তোমরা বলতে পারো যে ঘড়ির ব্যাটারিতে, তারপর হচ্ছে আর কি কি বলা যায়, ঘড়ির ব্যাটারিতে, রিমোটের ব্যাটারিতে। ওকে, যদি সুবিধার কথা বলি, এটা হচ্ছে সুবিধার ক্ষেত্রে এটা যে কোনো জায়গায় রাখা যায়, এটা ওজনে হালকা, দামে সস্তা, হ্যাঁ, এবং যদি অসুবিধার কথা বলি তাহলে এটা হচ্ছে দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য না। ওকে, তাহলে আজকে এতটুকুই। হ্যাঁ, আগামী পার্টে আমরা এখান থেকে আরেকটা রচনামূলক প্রশ্ন দেখব এবং সেই ক্লাসগুলো আমাদের সরাসরি ওয়েবসাইট থেকে পেইড আকারে থাকবে। তো তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আগামী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।